ওয়েলকাম টু ইংলিশ কেয়ার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আগের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম ইংরেজি সাহিত্যে আপনারা কি কি পড়বেন এবং কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট সেই সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়েছিলাম। আজকে আপনাদের সামনে আমার ক্লাস শুরু হলো গ্রামার দিয়ে। এই অংশে আপনাদেরকে আমি গ্রামাটিক্যাল কতগুলো ইস্যুস নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে বলতে চাই এই প্রসঙ্গে একটি কথা। সেটা হলো এই যে আমাদের গবেষণায় আমরা দেখেছি জব অ্যাডমিশন এই ধরনের কম্পিটিটিভ টেস্টগুলোতে ইংলিশে 15 স্ট্রাকচার্স আছে, যেগুলো আমরা বলছি হাই ফ্রিকোয়েন্ট স্ট্রাকচার্স। অধিকাংশ পরীক্ষাতেই এই 15টি স্ট্রাকচার্স প্রায় আসে। তো সেখান থেকে আমরা পাঁচটা সবচেয়ে বেশি যেগুলো আসে এরকম 5টি স্ট্রাকচার্স আমরা আপনাদের জন্য পছন্দ করেছি এবং সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো সেই 5টি বিশেষ স্ট্রাকচার যেটা আপনারা অবশ্যই দেখবেন এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষাতে থাকে। আশা করি আপনারা লক্ষ্য করবেন। তো আমরা দেখি যে প্রথমে আসছে, দেখেন টপ 1 যেটা আমরা বলছি, যেটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার। আপনারা সবাই জানেন যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন, এবং মনে রাখবেন একটি কথা যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো দিয়ে যে ফাংশনটি প্রকাশ করা হয় সেটি হলো এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো দিয়ে মূলত দেখানো হয় একটি অবাস্তব অবস্থা যেটা সত্যি নয় কিন্তু বলা হয়, কম্পেয়ার করা হয়। যেমন ধরুন বলা হলো রিশান ওয়ার্কস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার লেম, অর্থাৎ সে কিন্তু আসলে পঙ্গু না বা লেম না, কিন্তু সে এমন ভাবে হাঁটে এটা আমরা মনে করি। এবং এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে আমরা এই ধরনের এক্সপ্রেশনকে কমপ্লিট করি। তো আপনারা মনে রাখবেন যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে ভার্বের সর্বদা পাস্ট টেন্স হয়, এবং যদি কখনো বি ভার্ব আসে যেমন অ্যাম, ইজ, আর, এই তিনটে থাকলে সর্বদাই যে পার্সন থাক না কেন সেখানে ওয়ার বসবে, অন্য কোনো পাস্ট ফর্ম বসবে না। এরপর আমরা আসছি 2 নম্বর। দেখুন টপ 2 তে আছে উইশ। উইশের ব্যবহারটা একটু লক্ষ্য করেন। যেমন 1 নম্বর এক্সাম্পল দেখুন, আই উইশ দ্য প্রাইসেস অফ দ্য এসেনশিয়াল কমোডিটিস ড্যাশ কাম ডাউন। অর্থাৎ আমরা বলছি যে উড হবে এখানে, উড কাম ডাউন সুন। অর্থাৎ আমরা বলছি যে উইশের পরে সাধারণত উড বসে যখন আমরা কোনো অবাস্তব একটা কল্পনা করি, এটা আসলে ঘটবে না কিন্তু আমরা তারপরে প্রত্যাশা করি। এই ধরনের এক্সপ্রেশনে আমরা উইশ প্লাস উড ব্যবহার করি নর্মালি, এবং যেটা একেবারে ইম্পসিবল কখনোই হবে না। এবং সেখানে যদি বি ভার্ব থাকে সেখানেও আপনি দেখবেন যে উইশের পরে সাধারণত ওয়ার হয়, যেমনটি হয় অ্যাজ দোতে। যেমন ধরুন আই উইশ আই আর এ প্রেসিডেন্ট অথবা আই উইশ আই আর এ কিং। এই সব ক্ষেত্রেই পার্সন যাই থাক না কেন আপনারা মনে রাখবেন এখানে ওয়ার বসবে, অর্থাৎ এখানেও আমরা উইশের পরে ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় মনে রাখবেন গেট। এই ভার্বটি 3টা ফর্মে থাকতে পারে, যেমন ধরুন গেট থাকতে পারে, গট থাকতে পারে অথবা গেটিং থাকতে পারে। তো যে ফর্মে থাক না কেন আপনি মনে রাখবেন যে গেটের পরে ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ পরবর্তী ভার্বটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবং আপনি দেখেন এখানে 2টি এক্সাম্পল আছে, মাই ফ্রেন্ড হ্যাজ গট হিজ কার রিপেয়ার্ড। এটাই কারেক্ট অপশন হবে। এখানে 3টি অপশন দেওয়া আছে, অর্থাৎ এখানে গট আছে, সুতরাং এর পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে, সুতরাং এটা হবে রিপেয়ার্ড। আই এম ট্রাইং টু গেট মাই ওয়ার্ক ডান, অর্থাৎ এখানেও একই স্ট্রাকচার। অর্থাৎ আপনারা শুধু এতটুকু মনে রাখবেন যে গেট যে ফর্মে থাক না কেন এর পরবর্তী ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কখনোই ভুল করে পাস্ট ফর্ম করবেন না, পাস্ট পার্টিসিপল করবেন। এরপর আসছি টপ 4। এটা দেখবেন যে ইদার অর নিদার নর। আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ এরিয়া। এখান থেকে এই অংশটা প্রায় পরীক্ষায় আসে। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এখানে 2টি নাউন বা প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসাবে ইদার অর নিদার নর দিয়ে কানেক্ট করে থাকি। আমরা এখানে ছোট্ট করে মনে রাখবো যে অর এবং নর এর পরবর্তীতে যে নাউন বা প্রোনাউনটি থাকবে মূলত সেই হিসাবে আমার হেল্পিং ভার্বটি হবে। এটা যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হবে। যেমন লক্ষ্য করুন 1 নম্বর এক্সাম্পলে, নেদার শামিম নর হিজ প্যারেন্টস। এখানে আমরা জানি যে নরের পরে হিজ প্যারেন্টস আছে, এটা প্লুরাল নাম্বার, সুতরাং এখানে আর বসবে, ইজ হবে না। আবার দেখুন ইদার করিম অর হিজ ফ্রেন্ড, এখানে হ্যাজ হবে আমরা জানি, কিন্তু প্রশ্ন হলো যে এটা আসলে করিম হিসাবে হলো নাকি ফ্রেন্ড হিসাবে হলো। দুটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা মনে রাখবো এটা হয়েছে তার ফ্রেন্ড হিসাবে, অর্থাৎ অর এবং নরের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেই হিসাবে মূলত ভার্বটি হবে। আপনারা এতটুকু মনে রাখলে চলবে। এবার আসছি লাস্ট 1। এখানে দেখেন 3টি ভার্ব আছে, অ্যাডভাইস, অ্যালাউ এবং ফরবিড। আপনি মনে রাখবেন যে এই 3টি ভার্ব সবসময় ফলোড বাই ইনফিনিটিভ, অর্থাৎ এরপরে টু বসবে এবং ভার্বের বেস ফর্ম হবে। এটা প্রায় পরীক্ষা থাকে। যেমন ধরুন হি অ্যাডভাইসড মি, তাহলে বুঝতে পারছেন যে অ্যাডভাইসের পরে টু আসবে, তা টু গিভ আপ স্মোকিং। এখানে আমরা অনেকে পরীক্ষা ভুল করে গিভিং লিখি, ইট ইজ ইনকারেক্ট। আবার বলছি এই অ্যাডভাইস, অ্যালাউ এবং ফরবিড এরপরে ভার্বের টু প্লাস ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সেকেন্ড এক্সাম্পলটি লক্ষ্য করুন, ইট ইজ নট অ্যালাউড টু স্মোক ইন পাবলিক প্লেস। সো আমরা বুঝতে পারছি যে এই 3টির পরে অবশ্যই ইনফিনিটিভ হবে।
এরকম আরো 10টি ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে যেগুলো অধিকাংশ পরীক্ষায় থাকে। তো আপনারা যখন গ্রামারের প্রিপারেশন নেবেন তখন অবশ্যই এই 15 স্ট্রাকচার খুব ভালো করে দেখে যাবেন, এতে আপনাদের প্রস্তুতির একটা বড় অংশ আশা করি কমপ্লিট হবে। আর গ্রামারের বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবেন, যেগুলো কিন্তু খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে। তো আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আমরা নিব সেখানে আপনি দেখবেন যে আমরা গ্রামাটিক্যাল স্পেসিফিক পয়েন্ট নিয়ে আরো আপনাদের সাথে আমার কথা হবে, এবং আপনারা দেখবেন সেখানে আমরা এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমি আগেও বলেছিলাম যে ভালো প্রিপারেশনের জন্য একটা ভালো বই দরকার। তো একটা মানে গ্রামাটিক্যাল প্রিপারেশনের জন্য দরকার আপনার একটি বই যেখানে আপনার লেভেল অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্র্যাকটিসের সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আবারও বলছি, আপনারা বিসিএস সিলেক্টিভ ইংলিশ বইটি সংগ্রহ করতে পারেন। সেখানে গ্রামাটিক্যাল অংশগুলো অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করা হয়েছে, এবং আশা করি আপনারা এই সমস্ত 15 যে স্ট্রাকচার রয়েছে সেগুলো সেখানে পাচ্ছেন। এছাড়া সমস্ত বিষয়গুলো ডিটেইল সেখানে পাচ্ছেন। তো আশা করি আপনারা আমাদের সাথে আছেন। ইউ আর উইথ ইংলিশ কেয়ার and go watching our program. Thank you all very much. Thank you all to join this session. Thank you.